বিদ্যুৎ বিভাগের চাকরির পরীক্ষার প্রস্তুতি ঠিক কেমন হওয়া উচিত? চলুন আজ আমরা একটা সম্পূর্ণ প্রশ্নপত্র ধরে ধরে বিশ্লেষণ করে এই ব্যাপারটা বোঝার চেষ্টা করি। এই বিশ্লেষণটা দেখলে একটা পরিষ্কার ধারণা পাওয়া যাবে যে কোন কোন বিষয়ে একটু বেশি জোর দিতে হবে আর প্রস্তুতির সেরা কৌশলগুলোই বা কী হতে পারে। তো আর দেরি না করে শুরু করা যাক। দেখুন, পুরো প্রশ্নপত্রটা কিন্তু মোট 4টা ভাগে ভাগ করা। প্রথমে আসছে বাংলা, তারপর ইংরেজি, এরপর গণিত, আর একদম শেষে থাকছে সাধারণ জ্ঞান। আমরা একটা একটা করে সবগুলো অংশই দেখব। চলুন সরাসরি প্রথম অংশে চলে যাই। যে কোনো অফিসিয়াল কাজের জন্য কিন্তু ভাষার ওপর ভালো দখল থাকাটা খুব জরুরি। বিদ্যুৎ বিভাগের এই পরীক্ষাতেও তাই বাংলা ভাষার দক্ষতাকে বেশ গুরুত্ব দেওয়া হয়েছে। চলুন দেখি এই সেকশনে কী ধরনের প্রশ্ন ছিল। আচ্ছা, প্রথমেই আছে এক কথায় প্রকাশ। এগুলো কিন্তু শুধু শব্দভাণ্ডার কতটা সমৃদ্ধ সেটা পরীক্ষা করে। যেমন ধরুন পথিকৃৎ বা নাব্যের মতো শব্দ। অফিসের কাজে তো সবসময় সংক্ষেপে কিন্তু নির্ভুলভাবে কথা বলতে বা লিখতে হয়, তাই না? তো এই অংশটা দিয়ে মূলত সেই ক্ষমতাটাই যাচাই করা হয়। যার শব্দভাণ্ডার যত ভালো, তার জন্য এই অংশের নম্বর তোলা ততটাই সহজ। এরপর আসছে সন্ধি বিচ্ছেদ, যেটা বাংলা ব্যাকরণের একেবারে বেসিক একটা জিনিস। যেমন মহর্ষি শব্দটা কিভাবে তৈরি হলো, মহা আর ঋষি মিলে। এখানে শুধু নিয়ম মুখস্থ থাকলেই হবে না, শব্দের গঠনটাও বুঝতে হবে। ব্যাকরণের এই নিয়মগুলো যাদের কাছে পরিষ্কার, তারা কিন্তু এখান থেকে পুরো নম্বরটাই পেয়ে যাবেন। এক কথায় প্রকাশের মতোই বিপরীত শব্দ দিয়েও কিন্তু শব্দভাণ্ডারই পরীক্ষা করা হয়। যেমন আবাহনের উল্টোটা হল বিসর্জন বা বিষের উল্টো অমৃত। এখানে প্রত্যেকটা শব্দের একদম সঠিক বিপরীত অর্থটা জানা খুব জরুরি। মানে এখানেও সেই একই কথা, একটা ভালো ভোক্যাবুলারি থাকাই হলো সাফল্যের আসল চাবিকাঠি। ভাব সম্প্রসারণের জন্য এ লাইনটা দেয়া হয়েছিল। এর ভেতরের কথাটা কি? মানে হলো কোনো কাজই আসলে ছোট না। অসম্মানের আসল কারণ হলো মিথ্যা আর অজ্ঞতা। একজন সরকারি কর্মকর্তার জন্য এই নীতিটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। এটা সততা আর পরিশ্রমের মূল্যটাকেই সবচেয়ে বড় করে দেখায়। চলুন এবার দ্বিতীয় পর্বে যাওয়া যাক, ইংরেজি। আমরা সবাই জানি অফিসিয়াল কমিউনিকেশন বা ডকুমেন্টেশনের জন্য ইংরেজিতে নির্ভুল হওয়াটা কতটা দরকারি। দেখা যাক এই পরীক্ষাতে ইংরেজির দক্ষতা যাচাই করার জন্য কি কি প্রশ্ন রাখা হয়েছে। এই অনুবাদগুলো কিন্তু বেশ ইন্টারেস্টিং। যেমন দেখুন, টিপ টিপ বৃষ্টি হচ্ছে, এটার জন্য ইট ইজ ড্রিজলিং শব্দটা ব্যবহার করা হয়েছে। শুধু রেইনিং না বলে ড্রিজলিং বলায় অর্থটা আরও পরিষ্কার হলো। এখান থেকেই বোঝা যায় প্রত্যেকটা অনুবাদে সঠিক টেন্স আর সঠিক শব্দটা বেছে নেওয়া কতটা জরুরি। ইংরেজির গ্রামার কতটা ভালো তা বোঝার জন্য প্রেপোজিশন আর ইডিয়াম কিন্তু দারুণ জিনিস। যেমন টায়ার্ডের পরে অফ বসে, আবার গুডের পরে বসে অ্যাট। আবার দেখুন হি ওয়েন্ট অ্যাব্রড ফর গুড। এই বাক্যে ফর গুডের মানে কিন্তু ভালোর জন্য না, এর মানে হলো চিরদিনের জন্য। এই ছোট ছোট কিন্তু দরকারি ব্যবহারগুলি প্রমাণ করে দেয় ভাষার ওপর কার দখল কতটা। বানান ঠিক করার প্রশ্নগুলো দেখতে সহজ মনে হলেও কিন্তু বেশ গুরুত্বপূর্ণ। ডিসিপ্লিন বা পার্টিসিপেশনের মতো কমন শব্দের বানান যারা ভুল করে না, বোঝা যায় যে তারা ছোটখাটো ব্যাপারেও খুব মনোযোগী। আর অফিসের কাজে এই মনোযোগের গুণটা তো অপরিহার্য। সবশেষে ট্রাফিক জ্যাম নিয়ে একটা ছোট্ট প্যারাগ্রাফ লিখতে বলা হয়েছে। একটা ভালো প্যারাগ্রাফে কি কি থাকা উচিত? প্রথমে সমস্যার কারণ, যেমন অনেক বেশি গাড়ি। তারপর এর প্রভাব, মানে আমাদের কি ক্ষতি হচ্ছে, যেমন সময় নষ্ট হচ্ছে। আর শেষের সমাধান, যেমন ট্রাফিক আইন আরও কড়া করা। এখানে আসলে সংক্ষেপে গুছিয়ে লেখার দক্ষতাটাই দেখা হয়। এবার আমরা চলে এসেছি গণিত অংশে। এই অংশটা আসলে ডিজাইন করা হয়েছে পরীক্ষার্থীর যুক্তিবুদ্ধি আর সমস্যা সমাধানের ক্ষমতা পরীক্ষা করার জন্য। চলুন সমস্যাগুলো এক এক করে দেখে ফেলি। প্রথম সমস্যাটা বেশ ক্লাসিক, একটা ট্রেন আর একটা খুঁটির অঙ্ক। এখানে আসল ট্রিকটা কোথায় জানেন? গতিবেগটা দেওয়া আছে কিলোমিটার প্রতি ঘণ্টায়, কিন্তু আমাদের উত্তর বের করতে হবে সেকেন্ডে। মানে প্রথম কাজই হলো এককটা বদলে নেওয়া। আর দ্বিতীয় যে জিনিসটা মাথায় রাখতে হবে সেটা হলো ট্রেনটা যখন একটা খুঁটি পার করে তখন সে আসলে নিজের সমান দূরত্বই পার করে। ব্যাস, এই দুটো জিনিস ধরতে পারলেই অঙ্কটা সহজ। সূত্র তো আমাদের জানাই আছে, সময় সমান দূরত্ব ভাগ গতি। আর ঠিকঠাক হিসাব করলে উত্তরটা চলে আসে 4.5 সেকেন্ড। এখানে মূল কৌশলটাই ছিল ইউনিট কনভার্সন আর সঠিক সূত্রটা ব্যবহার করা। স্টেপগুলো ঠিক মতো ফলো করতে পারলে এই ধরনের অঙ্ক বেশ সহজেই মিলে যায়। দ্বিতীয় সমস্যাটা আসল আর মুনাফা নিয়ে। এখানে বলা হয়েছে যে মুনাফা হচ্ছে আসলের 8 ভাগের 3 ভাগ।
এই অনুপাতটা ব্যবহার করে প্রথমে আসল আর মুনাফার পরিমাণটা বের করতে হবে। তারপর সুদের হার বের করার জন্য আমাদের সেই পরিচিত সূত্র I=PRN ব্যবহার করতে হবে। এখানেও দেখুন প্রশ্নটাকে ভেঙে ধাপে ধাপে সমাধান করলেই কিন্তু উত্তর চলে আসে। সমাধান করার পর দুটো উত্তর পাওয়া যায়। আসল হলো 4000 টাকা আর মুনাফার হার হলো 12.5%। এই ধরনের অঙ্কের দুটো অংশই কিন্তু ঠিকভাবে বের করতে হয়, কারণ একটা ভুল হলেই পুরো নম্বরটাই কাটা যেতে পারে। বীজগণিত থেকেও দুটো প্রশ্ন ছিল, একটা সমীকরণ সমাধান আর একটা লসাগু বের করা। প্রথমটাতে সমীকরণের পদগুলোকে একটু সাজিয়ে গুছিয়ে নিলেই এক্সের মান 7/2 চলে আসে। আর দ্বিতীয়টাতে লসাগু বের করার জন্য নিয়মটা হলো প্রত্যেকটা রাশিকে আগে উৎপাদকে ভাঙতে হবে, তারপর কমন আর আনকমন উৎপাদকগুলোর সর্বোচ্চ পাওয়ার নিয়ে গুণ করলেই সঠিক উত্তর পাওয়া যায়। এই দুটো অঙ্কেই কিন্তু পদ্ধতিটা জানা খুব জরুরি। চলে এলাম আমাদের একদম শেষ পর্বে, সাধারণ জ্ঞান। এই অংশটা দিয়ে আসলে দেখা হয় একজন পরীক্ষার্থী তার চারপাশের দুনিয়ার সাম্প্রতিক ঘটনা নিয়ে কতটা সচেতন। চলুন প্রশ্নগুলোতে একবার চোখ বুলিয়ে নেওয়া যাক। বিজ্ঞান আর ভূগোল অংশে বেশ মজার কিছু প্রশ্ন এসেছে, যেমন 1 মাইলে কত কিলোমিটার, ভূমিকম্প মাপার যন্ত্রের নাম কি, বা আমাদের দেশের বিদ্যুৎ উৎপাদনে মূল জ্বালানি কি। এই শেষ প্রশ্নটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। এটা প্রমাণ করে পরীক্ষার্থীদের শুধু বইয়ের জ্ঞান থাকলেই হবে না, দেশের অর্থনীতি আর পরিকাঠামো সম্পর্কেও ধারণা রাখতে হবে। জাতীয় আর আন্তর্জাতিক অংশে তো একেবারে সব কিছুর একটা মিশ্রণ দেখা যায়। বাংলাদেশ কবে জাতিসংঘের সদস্য হয়েছিল, এটা যেমন একটা ইতিহাসের প্রশ্ন, তেমনি আগামী ফুটবল বিশ্বকাপ কোথায় হবে এটা কিন্তু সাম্প্রতিক জ্ঞানের পরীক্ষা। এর মাধ্যমে বোঝা যায় পরীক্ষার্থীরা দেশ ও বিশ্বের খবরাখবর কতটা রাখে। কিছু গুরুত্বপূর্ণ জিনিসের পূর্ণ রূপ আর সংজ্ঞা জানাও কিন্তু খুব দরকারি, যেমন ইউনেস্কো বা সার্কের মতো আন্তর্জাতিক সংস্থাগুলোর পুরো নাম জানা থাকা ভালো। আবার বায়োডিগ্রেডেবল প্লাস্টিক কি, এই ধরনের পরিবেশ বিষয়ক প্রশ্নও কিন্তু এখন পরীক্ষার জন্য খুব প্রাসঙ্গিক হয়ে উঠেছে। এগুলো দিয়ে পরীক্ষার্থীর আধুনিক বিশ্ব সম্পর্কে ধারণার পরীক্ষা নেওয়া হয়। তাহলে পুরো প্রশ্নপত্রটা বিশ্লেষণ করে আমরা কি বুঝলাম? এই পরীক্ষাটা আসলে 3টা মূল জিনিস যাচাই করে। 1. বাংলা ও ইংরেজিতে পরিষ্কারভাবে যোগাযোগের ক্ষমতা। 2. যুক্তি দিয়ে অঙ্ক কষার দক্ষতা। আর 3. দেশ ও বিদেশের খবরাখবর সহ পারিপার্শ্বিক জগৎ নিয়ে কতটা জ্ঞান আছে সেটা। সব প্রশ্নের উত্তর হয়তো জানা গেল, কিন্তু একটা ব্যাপার কি ভেবে দেখেছেন? পরীক্ষার হলে বসে এতগুলো আলাদা আলাদা সেকশনের জন্য সময়টা ভাগ করা হবে কিভাবে? কোনটা আগে, কোনটা পরে, কোনটাতে কতক্ষণ দেওয়া উচিত? শুধু সব জানা থাকলেই তো হবে না, তাই না? সবচেয়ে ভালো কৌশলটা কি হতে পারে? এটাই কিন্তু আসল প্রশ্ন। কারণ দিন শেষে ভালো প্রস্তুতির সাথে একদম পারফেক্ট টাইম ম্যানেজমেন্ট না হলে কিন্তু সাফল্য পাওয়া কঠিন।